শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের গত দিনের ক্লাস নিয়ে আপনাদের কি কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা কিছুক্ষণ শেষ করবো, তার মধ্যে আপনারা আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো আমাকে বলতে পারেন। আপনারা কি প্র্যাকটিস করছিলেন? জি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি কেউ কোনো ধরনের কোয়েরি থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন, আপনাদের যদি কোনো ধরনের সমস্যা না হয়, আমি কি আপনাদেরকে কিছু প্রশ্ন করবো? প্রশ্ন করতে পারেন ভাই। আচ্ছা, যদি এরকম হয় তাহলে আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি। যেমন ধরুন হচ্ছে আমরা গতদিন ইম্পোর্ট করা শিখতেছিলাম, তারপর হচ্ছে ডেটা এন্ট্রি করা শিখতেছিলাম, তো ভেরিয়েবল নেমিং দেওয়া শিখছি। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ধরেন আমার কোন ধরনের ভেরিয়েবল নেম গুলো হচ্ছে ইনভ্যালিড হয়ে যায়। আর যদি ভেরিয়েবলের নেমিং এর ক্ষেত্রে আমরা যদি প্রথমেই কোনো মানে কি বলে যে সংখ্যা ইউজ করি আর কি, যেমন 1 2 3 4, তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যেতে পারে। আর শুধুমাত্র সংখ্যা ইউজ করলে ইনভ্যালিড হবে, আর কোন কোন হতে পারে? স্পেশাল কোনো ওয়ার্ড যদি থাকে প্রথমে, তাহলে ইনভ্যালিড হতে পারে। স্পেশাল ক্যারেক্টার মূলত ইউজ করলে। স্পেশাল ক্যারেক্টার, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমটা আমাদের নর্মালি কি হইতে হয়? লেটার লেটার হতে হইতে হবে হবে। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোন একজন ভাইয়া মনে হয় বলছেন যে হচ্ছে সাউন্ড কোয়ালিটি, আমি আসলে জানি না কেন সাউন্ড কোয়ালিটি এত লো আসছে। আমি চেষ্টা করছি যে এখান থেকে বেস্ট যে মানে রেকর্ডটা আনা যায় সেটাই আনার চেষ্টা করতেছি আমি। হয়তো বা আশেপাশের নয়েজের জন্য এরকম হইতে পারে। দেখি, আজকে আশা করি তেমন একটা সমস্যা হওয়ার কথা না। ঠিক তবে আছে। ভাইয়া সাউন্ড কোয়ালিটি তো ভালো, তবে গতদিন যেটা হয়েছিল যে আপনার কথার সাথে স্ক্রিনে যেটা আর কি, মানে আপনার নেট কানেকশনটা তো একটু উইক আর কি। মানে এটা হ্যাঁ, একটু আমার একটু নেট খেয়াল কানেকশন একটু করেন। weak। মানে আপনি যেভাবে বলে যাচ্ছেন স্ক্রিনে সেভাবে আসতেছিল না আর কি গতকালকে। আচ্ছা আচ্ছা, এরকম হইতে পারে। আমি অবশ্য আমার স্ক্রিন রেকর্ড করতেছিলাম, যাই হোক। দেখি, আশা করি আজকে এরকম হবে না। আমি চেষ্টা করবো এরকম যেন সমস্যা না হয়। আচ্ছা, আমার মনে হয় 9টা 5 বাজে গেছে, আমরা হচ্ছে আমাদের ক্লাসের দিকে যেতে পারি। আপনারা এখানে জয়েন আছেন 14 জন, তার মধ্যে আমারই 2টা অ্যাকাউন্ট। যাই হোক, আমরা হচ্ছে আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই। দেখতে পেলে আমাকে একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এখন আপনারা? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমার স্ক্রিন যদি দেখতে পান তাহলে আমরা এখন আমাদের ক্লাসের দিকে যাব। আমাদের আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে আপনারা যারা যুক্ত আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ক্লাসে। 4 নম্বর ক্লাসে, আমাদের 4 নম্বর ক্লাসের টপিক হচ্ছে ডেটা ম্যানিপুলেশন। তো প্রথম দিকে আমরা যেটা বুঝতে ট্রাই করব, ডেটা কি, ম্যানিপুলেশনটা কি। ডেটা হচ্ছে আমরা যে ধরনের মানে ইনফরমেশন গুলো নিয়ে কাজ করি সেগুলোকে এক ধরনের ডেটা। তো এই ডেটা গুলাকে ম্যানিপুলেট করবো যখন আমরা বিভিন্ন ভাবে ক্লিন করার জন্য বিভিন্ন প্রসিডিউর ফলো করব। ধরেন ডেটা থেকে কোনো কিছু আমরা বের করে আনবো, এরকম জিনিসগুলো অ্যানালাইসিস না, অ্যানালাইসিস প্রি অ্যানালাইসিসের যে কাজগুলো আছে। আজকের ক্লাসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট বলা যায়, কারণ আমি আজকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখানোর চেষ্টা করব, যে জিনিসগুলো মূলত আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে। তো আমি আশা করব আপনারা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবেন। তো যেটা বলতেছিলাম, ম্যানিপুলেশনে মূলত বোঝা হচ্ছে আমরা ডেটা থেকে বিভিন্ন জিনিস বা নির্যাস, যেটাকে বলে আমরা নির্যাসটা বের করে আনার চেষ্টা করব ম্যানিপুলেশনের মাধ্যমে। তো কি কি কাজ হতে পারে, আমি সেই জিনিসগুলো আজকে এজেন্ডা গুলো একটু আপনাদেরকে বলি। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে রিকোডিং ভেরিয়েবল, দেন এনকোডিং ভেরিয়েবল, দেন কম্পিউটিং নিউ ভেরিয়েবল, ম্যানেজিং মিসিং ডাটা। আচ্ছা, আমি একটু জিনিসগুলো আপনাকে এক্সপ্লেন করে দিই উপর থেকে। সেটা হচ্ছে এরকম, রিকোডিং মানে হচ্ছে আমি কোডটা করব, মানে রিকোড করব জিনিসটাকে, এরকম হচ্ছে রিকোডিং। এনকোডিং মানে হচ্ছে আমি নতুন করে কোডিং করব, সেটা হচ্ছে এনকোডিং। পার্থক্য আছে, আমি যখন ডিটেইলস যাবো আপনাদেরকে বলবো, জাস্ট আমি আপনাদেরকে বলতেছি। কোন একটা এক্সিস্টিং জিনিসকে আমরা যখন অন্য কিছুতে কনভার্ট করব সেটাই হচ্ছে রিকোডিং বা এনকোডিং এর মধ্যে আসে। আচ্ছা, এরপর হচ্ছে কম্পিউটিং নিউ ভেরিয়েবল। ধরেন আমাদের কোন একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করা লাগতেছে, সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব বা কম্পিউট করব, মূলত এক্সিস্টিং ভেরিয়েবল থেকে আমরা নতুন কিছু ক্রিয়েট করব।
আচ্ছা, এরপর হচ্ছে মিসিং ডাটা যদি আমাদের থাকে, সেই মিসিং ডাটাটাকে আমরা কিভাবে ম্যানেজ করবো বা হ্যান্ডেল করবো, এই জিনিসটা নিয়ে আজকে আমাদের ক্লাস থাকবে। আমরা যদি ক্লাসের ভিতরে প্রবেশ করি, প্রথমেই আছে আমাদের রিকোডিং ভেরিয়েবল। আমি যদি রিকোডিং ওয়ার্ডটাকে একটু বোঝানোর চেষ্টা করি, রিকোডিং আমরা একটা এক্সিস্টিং ভেরিয়েবলকে রিকোড করব, নতুন কোনো কিছুতে কোড করব। যেমন ধরেন আমি যদি বলি এরকম কিছু, আমরা হচ্ছে আমাদের কাছে ধরেন এজ কিছু আছে, 15 থেকে 49 বছর বয়সের মহিলাদের, রিপ্রোডাক্টিভ এজের যে মহিলারা আছে তাদের এজটা আমার কাছে কালেক্টেড। ধরেন এখানে আমার কাছে 1 লাখ ডেটা আছে সাপোজ। তো 1 লাখ ডেটার মধ্যে এক এক এজের এক একজন থাকবে না? তো সেই ক্ষেত্রে ধরেন এই যে ডেটাটা আছে, এখন আমি যদি এরকম করে চিন্তা করি, 15 বছর বয়সের মহিলা কতজন আছে, তারপর 16 বছর বয়সের মহিলা কতজন আছে, 17 বছর বয়সের মহিলা কতজন আছে, এরকম আমি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, আমি তো অনেক কিছু বের করে আনতে পারবো, তাই না? তো এখন এই জিনিসটা তো আমার জন্য মানে বলা যায় যে একদম হযবরল একটা অবস্থা হয়ে যাবে, যে আমি প্রত্যেকটা এজের জন্য বের করতেছি। দেখা যাবে যে 15 বছর বয়সে যতজন আছে বা 16 বছর বয়সে যে টিচার গুলো আছে, এগুলা মোটামুটি 15, 16, 17 এই জিনিসগুলো দেখা যাবে যে সেম। আবার দেখবেন যে তারপরে 17, 18, 19 বা 20, 21, 22 এই এদের যে এজ গুলো আছে, এদের এজ গুলোর জন্য দেখবেন যে কিছু বৈশিষ্ট্য মিলে যাচ্ছে। আবার দেখবেন যে 30, 31, 32, 33, 34 এই যে এজ গুলো আছে, এই এজের যে মানুষরা আছে তাদের দেখবেন কিছু বৈশিষ্ট্যের মধ্যে সিমিলারিটি আছে। তো এরকম অনেকগুলো সিমিলারিটি থাকে। তো আমরা এখানে যেটা করতে পারি, ধরেন আমার 15 থেকে 49 বছর বয়সের মহিলাদের এজটাকে আমি কিছু ক্যাটাগরিতে ডিভাইড করে নিব। এজ লাইক আমি যদি এরকম করি, ধরেন যে 15 থেকে 19 বছর পর্যন্ত যারা আছে, মানে আমি 5 ইন্টারভালে চিন্তা করতেছি, 15 থেকে 19 বছর পর্যন্ত যারা আছে তাদেরকে আমি ভাবলাম যে একদম মানে কি বলে জুনিয়র ওয়ান বলতে পারি, বা একদম বলতে পারি যে প্রি ওয়ান, বা 1 নাম্বার ক্যাটাগরি ধরতে পারি। তারপরে 20 থেকে 24 পর্যন্ত যারা আছে তাদেরকে আমি 2 নাম্বার ক্যাটাগরি আওতায় ধরতে পারি। তারপরে হচ্ছে 25 থেকে 29 পর্যন্ত যারা আছে তাদেরকে আমি 3 নাম্বার ক্যাটাগরি। তো এরকম করে আমি যদি ডিভাইড করে করে যাই, আমি বিভিন্ন ক্যাটাগরি আন্ডারে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পরে আমি যখন অ্যানালাইসিস করব, তখন আমি বলতে পারবো 1 নাম্বার ক্যাটাগরির বৈশিষ্ট্য হচ্ছে এটা, 2 নাম্বার ক্যাটাগরির বৈশিষ্ট্য হচ্ছে এটা, 3 নাম্বার ক্যাটাগরির বৈশিষ্ট্য হচ্ছে এটা। তো এই সময়টাতে আমাকে মাত্র 5 থেকে 6টা ক্যাটাগরির বৈশিষ্ট্য বলে দিলেই এনাফ। কিন্তু আমি যখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এজের জন্য চিন্তা করব যে এই এজের বৈশিষ্ট্য এটা, এই এজের বৈশিষ্ট্য এটা, তখন দেখবেন যে অনেক বেশি কিছু হযবরল হয়ে যাবে। তো ওই জিনিসটাকে স্কিপ করার জন্য আমরা এই রেকর্ডটা করতে পারি এখানে। এরকম অনেক সিচুয়েশন আসতে পারে, একই সিচুয়েশনের সময় এক এক রকম জিনিস হতে পারে, বাট এটা হচ্ছে একটা প্রসিডিউর। আমরা কেন রেকর্ড করতেছি এই জিনিসটা আমি আপনাদেরকে জানাইলাম। এখন আমরা যদি দেখি রেকর্ডের, এখানে আমি পারপোজটা বলে দিছি আপনাদেরকে, যে মডিফাই ভেরিয়েবল ভ্যালু টু ক্রিয়েট নিউ গ্রুপস অর ক্যাটাগরি। তো এখানে দেখেন এই যে 0 থেকে 18 পর্যন্ত, ধরেন আমার হচ্ছে 35 বছর পর্যন্ত মানুষের এজ আছে। তো আমি 0 থেকে 18 পর্যন্ত বলে দিলাম তারা শিশু, 19 থেকে 35 পর্যন্ত যারা আছে তাদেরকে বলে দিলাম তারা ইয়ং। তো এখন আমি যদি বৈশিষ্ট্য ডিটারমাইন করি, তখন আমি বলতে পারি যে শিশুদের বৈশিষ্ট্য এটা, ইয়ংদের বৈশিষ্ট্য এটা। তো এরকম আমি জাস্ট 2টা ক্যাটাগরির বৈশিষ্ট্য বলে দিলেই এটা এনাফ। তো এরকম করে আমরা করতে পারি। তো রেকর্ড করার জন্য 2টা মেথড আছে। একটা হচ্ছে, ধরেন আমার কাছে যে ভেরিয়েবলটা আছে এজের, আমি চাইলে ওই ভেরিয়েবলটাকে রিপ্লেস করে দিতে পারি বিভিন্ন ক্যাটাগরিতে। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এরকম, যে ধরেন আমি অন্য আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব, ক্রিয়েট করে সেটাতে ওই ক্যাটাগরি গুলো দিয়ে দিব। 2টা প্রসিডিউর। একটা হচ্ছে এক্সিস্টিং ভেরিয়েবলটাকে আমি রিপ্লেস করে দিব, আর একটা হচ্ছে নতুন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সবচেয়ে সেফ হচ্ছে নতুন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করা, তাহলে আগেরটাও থাকলো, নতুন একটা ভেরিয়েবল আসলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে জিনিসগুলো লেবেলিং করে দেওয়ার কথা বলা হয়েছে। ওকে, এর পরবর্তীতে আমি এখন আপনাদেরকে এটার মেনু মেথডটা দেখাবো কিভাবে করতে পারি আমরা। আমাদেরকে প্রথমে ট্রান্সফর্মে যেতে হবে, তারপর রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস যেতে হবে, এরপরে কোনটাকে কি করব না করবো এই জিনিসগুলো দিতে হবে। আমি কিছু এক্সাম্পল এমনিতে দিয়ে রাখছি। আমরা এখন, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধরেন সাপোজ, আমার কাছে এজ কিছু আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 4 আছে, 2 আছে, 1 আছে, 2 আছে, 6 আছে, 7 আছে, 9 আছে, 10 8 আছে, 5 আছে। আমি জাস্ট নর্মালি আমার মতো করে একটা ডেটা সেট ক্রিয়েট করছি। ধরেন এরকম একটা আমার এজ, এটা সাপোজ আমি এটার নাম লিখে দিই। তো ধরেন এটা এজ, আর এটা হচ্ছে, তো ধরেন এই যে ধরেন এই এজ এর যে ভেরিয়েবলটা আছে, আমি এখন এরকম করে র্যান্ডম এজ না দেখে আমি চাচ্ছি এজ গুলাকে 1 থেকে 5-এর মধ্যে যারা আছে তাদেরকে আমি একটা ক্যাটাগরিতে রাখবো, 6 থেকে 10-এর মধ্যে যারা আছে তাদেরকে আমি আরেকটা ক্যাটাগরিতে রাখবো।
কথাটা বুঝেন আমার, 1 থেকে 5, আচ্ছা বেশি রেঞ্জ না বলি, 1 থেকে 4 পর্যন্ত আমি একটা ক্যাটাগরিতে রাখবো, 5 থেকে 9 পর্যন্ত, না সরি 5 থেকে 8 পর্যন্ত আরেকটা ক্যাটাগরিতে রাখবো, নাকি এখানে 9 আছে, আচ্ছা 9 পর্যন্ত। তাহলে আমি যদি এটা করতে চাই আমাকে প্রথমে ট্রান্সফর্মে যেতে হবে। তারপরে দেখেন আমি এখন কি করব, আমি বলছিলাম রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস, আমি একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করব, তার মধ্যে আমি ক্যাটাগরি গুলো দিব। তো দেখেন এখানে অপশন আছে রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল। তাহলে আমি কোথায় যাচ্ছি, ট্রান্সফর্মে যাচ্ছি, দেন রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস যাচ্ছি, যাই যদি আমি ক্লিক করি তাহলে এখানে চলে আসছে। আমার কাছে আমি কোন ভেরিয়েবলকে আমি হচ্ছে রেকর্ড করতে চাচ্ছি, আমি এজ ভেরিয়েবলটাকে, তাহলে আমি এজে একবার ক্লিক করব, ক্লিক করার পরে যেখানে অ্যারো চিহ্নটা দেখতেছেন, আমি এখানে এভাবে অ্যারো চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে হচ্ছে এর এখানে চলে আসছে। এখন এখানে অপশন আছে যে আউটপুট ভেরিয়েবল নামে একটা অপশন আছে, মানে আমি নতুন যে ভেরিয়েবলটা চাচ্ছি সেই নতুন ভেরিয়েবলটার নাম কি হবে। তো আমি চাচ্ছি এজ ক্যাটাগরি লিখবো, আমি ধরেন এজ আন্ডারস্কোর ক্যাটাগরি, CATEGORY, ধরেন আমি এজ ক্যাটাগরি দিয়ে দিলাম। এখানে চাইলে আমি লেভেল দিতে চাইলে লেভেল দিতে পারবো, এটা আমার উপর ডিপেন্ড করছে। এরপরে আমি চেঞ্জে ক্লিক করলাম। তাহলে এখন যেটা হইলো হচ্ছে আমি এজ থেকে এজ ক্যাটাগরি নামে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। এখন ভেরিয়েবলের ভ্যালু গুলা কি হবে, এখানে দেখেন একটা অপশন আছে ওল্ড এন্ড নিউ ভ্যালু, এই অপশনটাতে আমাদেরকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসে। এখন আমি কি চাচ্ছি আসলে, 1 থেকে 4 পর্যন্ত যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমি একটা হচ্ছে ভেরিয়েবলের আন্ডারে আনবো, মানে একটা হচ্ছে ক্যাটাগরিতে রাখবো। 5 থেকে 9 পর্যন্ত যে ডেটাগুলো আছে এগুলোকে আমি আরেকটা ক্যাটাগরিতে রাখবো। যদি এরকম রাখতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারি, আমি দেখেন এই যে এখানে দেখেন প্রথমটা হচ্ছে স্পেসিফিক ভ্যালু যদি চেঞ্জ করতে চাই, তারপরে হচ্ছে সিস্টেম মিসিং যদি কোনো কিছু থাকে, তারপরে এগুলা এরর মিসিং, ইউজার ডিফাইন। দেখেন এই যে দেখেন রেঞ্জ এর এখানে যাবো, আমি রেঞ্জে যদি ক্লিক করি তারপরে আমি বলবো কত থেকে কতকে আমি একটা ক্যাটাগরিতে রাখতে চাচ্ছি। আমি আসলে 1 থেকে 4 পর্যন্ত যারা আছে তাদেরকে আমি 1 নাম্বার ক্যাটাগরিতে রাখতে চাচ্ছি। ঠিক আছে, এটাকে আমি এড করে দিলাম। এরপরে আমি কি চাচ্ছি, 5 থেকে 9 পর্যন্ত যারা আছে তাদেরকে আমি 2 নাম্বার ক্যাটাগরিতে রাখতে চাচ্ছি। এটা দেওয়ার পরে এখানে আমি এড করে দিলাম। তো দেওয়ার পরে আমি যদি এখানে কন্টিনিউ করি তাহলে এটা আমার এড হয়ে গেছে। এখন আমি যদি ওকে করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা আউটপুট চলে আসছে, যেখানে এটা কোড, এই কোডটা লিখলেও এটা কাজ হইতো, এই কোডটা হচ্ছে answer। তো যাই হোক, কোড পরে আমরা এখন যেটা দেখবো, দেখেন এস ক্যাটাগরিতে কি কি চলে আসছে, 1 1 2, মানে যেটা যেই দেখেন যেটা সেরকম, যেন 5 এসটা কিন্তু 2 নাম্বার ক্যাটাগরিতে, ওই জন্য এটাতে 2 চলে আসছে। এরকম দেখেন 6 এসটা 2 নাম্বার ক্যাটাগরিতে, এই জন্য এটাতে 2 আসছে। এরকম করে চলে আসছে। এরপরে আমি এটাকে লেবেলিং করতে পারি এরকম, ধরেন আমার 2 নাম্বারটাতে আমি লেবেলিং করবো এরকম। উম, 2 নাম্বারটাতে কিভাবে রেকর্ড করতে পারি, আমি আমি বলতেছি 1 বলতে বোঝাচ্ছি আমি ধরেন হচ্ছে কি বলতাম, স্মলার, ভেরি লিটিল, ভেরি লিটিল। আর 2 বলতে বোঝালাম হচ্ছে লিটল। তো এরকম দিলাম, জাস্ট আমার মতো করে আমি দিলাম। তারপরে আমি যেটা দিয়ে দিচ্ছি, এরপরে ডেটা ভিউতে দেখেন যে ভেরি লিটল, লিটল কোনটা কি ছিল, এই জিনিসটা আমার এখানে এস ক্যাটাগরিতে চলে আসে। তো এইভাবে মূলত আমরা হচ্ছে এসটাকে এটা করতে পারি। এটা আমরা কি করা শিখলাম, মানে ক্যাটাগরি করলাম ডিফারেন্ট, মানে হচ্ছে ডিফারেন্ট ভেরিয়েবল। যদি আমি সেম আলাদা মানে একই ভেরিয়েবলে রাখতে চাই তাহলে ট্রান্সফর্মে যাব, তারপরে যেটা হবে রিকোড ইনটু সেম ভেরিয়েবল। যদি আমি একই ভেরিয়েবলকে রিপ্লেস করতে চাই তাহলে আমি এটাতে যাব, ওকে করলাম। এখানে জাস্ট আমাকে কোন ভেরিয়েবল কি করতে চাই এটা দিব, দেওয়ার পরে কোন ভ্যালু গুলাকে কি কি করতে চাই এটা আমি, এটা যেভাবে আমরা ডিফাইন করলাম সেভাবে করব। আমি এটা করবো না এখন, কারণ আমার ওই ডেটাটার উপরে আরো কাজ করতে হবে কিছু। দেন আমি এখান থেকে ওকে করে দিলে এই কাজটা হয়ে যাবে আমার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওই ভেরিয়েবলটাই চেঞ্জ হয়ে যাবে, just একদম রিপ্লেস হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের রেকর্ড করার মেনু মেথড। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি। ওকে, এখানে একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে রাখছি যেন আপনারা হচ্ছে জিনিসগুলো দেখতে পারেন কিভাবে কি করছি। এরপরে থাকবে এনকোডিং। যাই হোক, এনকোডিং এ যাওয়ার আগে আমার মনে হয় আমি একটু আপনাদের সাথে কথা বলি। আচ্ছা, আমি এখন পর্যন্ত যা বলছি পুরো জিনিসটা কি আপনারা ধরতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনাদের কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আপনারা হচ্ছে জিজ্ঞাসাটা করতে পারেন আমাকে। এখন পর্যন্ত কি কোনো জিজ্ঞাসা নাই আপনাদের?
আচ্ছা, যদি জিজ্ঞাসা না থাকে তাহলে তো অবভিয়াসলি ভালো আসবে। একটু গেঞ্জাম লাগার কথা, মানে কিছু জিনিসে একটু এলোমেলো হওয়ার কথা আপনাদের কাছে। যাই হোক, আমরা ভাইয়া আমাদের কি প্র্যাকটিস করতে হবে নিজে থেকে একটু? আপনি এটা তো তো এখন অবভিয়াসলি দেখাচ্ছেন। হ্যাঁ, ওই জন্য হয়তো বা কোনো প্রশ্ন তৈরি হচ্ছে না। নিজে থেকে যখন করব তখন হয়তো বা না পারলে তখন কোয়েশ্চেন আর হবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমাকে জানাবেন। আর নেক্সট ক্লাস তো আসি। তো আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এনকোডিং ভেরিয়েবলসে যাব। এনকোডিং মানে হচ্ছে এক্সিস্টিং কোনো ভেরিয়েবলকে আমি অন্য কোনো নামে কনভার্ট করব। যেমন ধরেন আমি হচ্ছে ওই যে গতকালকে যেটা আমরা লেবেলিং করতেছিলাম যেভাবে, মেলকে ধরেন আমি মেলকে 1 দিয়ে ডিনোট করব, ফিমেলকে আমি 2 দিয়ে ডিনোট করব। তো আমি এই কাজটা করতে চাচ্ছি, এই কাজটা আমি কিভাবে করতে পারবো সেটাই হচ্ছে আমার এনকোডিং এর প্রসিডিউর। তো আমরা এখন যদি এনকোডিং এর এখানে যাই, কিভাবে এনকোডিং করতে পারি সেই জিনিসটা দেখেন। অ্যাসাইন করতেছি হচ্ছে এখানে নিউমেরিক থেকে আমরা যাচ্ছি স্ট্রিং ভেরিয়েবল গুলোকে মূলত আমরা নিউমেরিকে কনভার্ট করব। এটা হচ্ছে করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, দেখেন, ট্রান্সফর্মে যাব, অটোমেটিক রেকর্ড নামে একটা অপশন আছে, আমরা এটাতে যেতে পারবো, অথবা আমরা রেকর্ড এজ ইউজুয়াল যেভাবে করে সেভাবে করতে পারবো। ওকে, আমি জিনিসটা আপনাদেরকে দেখাই দিই। ধরেন উম, আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখার চেষ্টা করবো এখন। ধরেন ধরেন আমি হচ্ছে এখানে আমার মেল ফিমেল আছে, মেল ফিমেল। আচ্ছা, উইথ হচ্ছে আমার একটু বড় করে দিয়ে রাখি, FEMALE ফিমেল, তারপরে হচ্ছে মেল, তারপরে মেল। ধরেন আমার এখানে স্ট্রিং ভ্যালু আছে, জাস্ট আমি স্ট্রিং ভ্যালু গুলো টাইপ করতেছি, ফিমেল। আচ্ছা, ধরেন এরকম আমার কাছে একটা স্ট্রিং ভ্যালু আছে, তো এটাকে আমি নাম দিয়ে দিই জেন্ডার, GENDER, জেন্ডার নাম দিয়ে দিয়েছি। আমার যদি ধরেন এই জিনিসটা যদি এখন আমার সামনে থাকে, আমার এখন কাজ হচ্ছে এই জিনিসটাকে, ধরেন 1 বলতে মেল বোঝায় বা ফিমেল বলতে কি বোঝায়, এই জিনিসটাকে আমাকে এখানে কনভার্ট করতে হবে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখন আমি এটাকে একটু কনভার্ট করে নিব। ওকে, আমরা এখন এনকোডিং করা শিখবো। এই জেন্ডার ভেরিয়েবলটাকে আমি 1 বলতে মেল, 2 বলতে ফিমেল বোঝানো শিখবো। তো এখানে আমাকে আবার ট্রান্সফর্মে যেতে হবে। ট্রান্সফর্মে যাওয়ার পরে এই জিনিসটাকেই আমি এখন যাবো সেম জিনিসটাতে, অটোমেটিক রেকর্ডে গেলে ওখানে করতে পারি, বাট আমার সাজেশন থাকবে এক্সট্রা জিনিস না করে আমি এটাতেই যদি চিন্তা করি রেকর্ড ইনটু সেম ভেরিয়েবল, এটা দিয়ে করতে পারবো। এটাতে করতে হলে জাস্ট আমাকে হচ্ছে যেটা করার লাগবে যে রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলসে গেলাম, যাওয়ার পরে আমি এইসব কিছু করতে চাই না, আমি চাই জেন্ডার নিয়ে কাজ করতে। ওকে, জেন্ডারে কাজ করব, কি করব, আমি নতুন নাম দিব হচ্ছে এন জেন্ডার। আচ্ছা, এটাকে এইটুকুই করলাম। তারপরে আমি যেটা করব, আমি হচ্ছে মেলটাকে ডিনোট করব 1 দিয়ে, আর ফিমেলটাকে ডিনোট করব 2 দিয়ে। ধরেন আমি এটা রিপ্লেস করে দিলাম জাস্ট, এরপরে যদি আমি এখানে ওকে করে দেই, কন্টিনিউ করে দিলাম, যদি ওকে করে দেই, দেখেন এখানে হচ্ছে নিউ একটা ভেরিয়েবল জেনারেট হয়ে গেছে। ভেরিয়েবলটাতে দেখেন মেলের জায়গায় 1 আছে, ফিমেলের জায়গায় 2 আছে। এই যেভাবে আমি জেনারেট করতে পারি মূলত। এটা আপনারা এনকোডও করতে পারতেন, মূলত এই কাজটা এনকোডেরই, বাট আমরা হচ্ছে ডিকোড দিয়ে করে দিলাম, করে ফেলা যায়। মানে এমন না যে করে ফেলাটা মহাপাপ, এমন কিছু না, করে ফেলানো যায়। বাট এটা মূলত এনকোডের কাজ। ওকে, তো এটা হচ্ছে আমাদের এনকোডিং এর একটা পোর্শন ছিল। এখন আপনাদেরকে আমি জাস্ট এনকোডিং আর রিকোডিং এর একটু পার্থক্যটা বলে দিই। এই দুটোর পার্থক্যটা হচ্ছে এরকম, আহ, আমি যদি একটু পার্থক্যটা বলি, এনকোডিং মূলত আমরা করি হচ্ছে স্ট্রিং ভ্যালুটাকে আমরা যখন নিউমেরিকে কনভার্ট করে নিতে চাই। আমার কাছে একটা স্ট্রিং ভ্যালু আছে, ধরেন মেল আছে, ফিমেল আছে, এই ভ্যালুটাকে আমি যখন আমার কোনো নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করে নিয়ে ক্যালকুলেশন করব, এই সময়টাতে আমি এনকোডিং করব। কনসেপ্টটা জানা থাকেন, কারণ অনেক সময় অনেক সফটওয়্যারে এই জিনিসটা খুবই কাজে লাগে, কখন আমি এনকোড করব, কখন আমি রেকর্ড করবো, এই জিনিসটা দরকার পড়বে।
তো এটা হচ্ছে আমার এনকোডিং এর কাজ। রিকোডের কাজ কি? আমার কাছে ধরেন নর্মালি যে এজ, আমার কাছে যেরকম বিভিন্ন রকম এজ ছিল, ওইটাকে আমি ক্যাটাগরিতে যখন কনভার্ট করব তখন আমাকে রিকোড করতে হবে। মূলত এটাই কাজ, মানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যখন আমি কনভার্ট করব তখন আমি হচ্ছে রিকোড করব। ঠিক আছে, ওকে। এর পরবর্তীতে এখানে পারপোজ কি, তখন আমি কোনটা করব? এনকোডিং এর পারপোজ হচ্ছে নন নিউমেরিক ডাটা থেকে আমি নিউমেরিক ডাটাই করব, কারণ আমার বিভিন্ন অ্যানালাইসিসের সময় আমার যখন ক্যালকুলেশন করার লাগবে তখন হচ্ছে আমি নিউমেরিক ছাড়া তো আমি ক্যালকুলেশন করতে পারবো না। কারণ আপনাকে যদি এখন আমি বলি 2 ভালো, আপনি বলেন দেখি এটা কি কোনো ক্যালকুলেশন সম্ভব? এটা তো কোনো ক্যালকুলেশন সম্ভব না, কারণ ভালোর কোনো সাংখ্যিক মান নেই। তো আমি যদি ভালোটাকে এখন ডিনোট করি যে একটা রেটিং এর মধ্যে, ধরেন আমি 1 থেকে 5 পর্যন্ত রেটিং নিতেছি, তো ভালোটাকে আমি 4 বলে ডিনোট করলাম। তাহলে আমি কিন্তু তখন আমি আবার যদি আমি গুণ করে দিই যে 2 ভালো মানে 2 4 মানে 8, তখন আমি এরকম কোনো ক্যালকুলেশন করে আমি ওই জিনিসটার একটা মানে ইন্টারপ্রেট করতে পারবো কোন একটা কিছুতে, যদিও এই জিনিসটা এমন না যে অ্যাপ্রোপ্রিয়েট, বাট আমি একটা মানে ইন্টারপ্রিটেশন দিতে পারবো বিষয়টাতে। রিকোডিং এর কাজ কি? সিম্পলিফাই তো ক্যাটাগরাইজ এক্সিস্টিং ডেটা ভ্যালুস। ওই যে বললাম, আমি একটা একটা এজের জন্য যখন আমি চিন্তা করতে যাব এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, হজবরল হওয়ার মতো অবস্থা হবে। বাট এই জিনিসটা যখন আমি ক্যাটাগরিতে কনভার্ট করে নিব তখন এই জিনিসটা আমার জন্য ইজিয়ার হয়ে যাবে। তো ইনপুট ভেরিয়েবলটা কি, এখানে আমি নরমালি স্ট্রিং ভেরিয়েবল থাকে, নরমালি স্ট্রিং ভেরিয়েবল থেকে আমরা হচ্ছে নিউমেরিকে কনভার্ট করি, এটাই আমার এনকোডিং এর কাজ। আর রিকোডিং এর কাজ হচ্ছে নিউমেরিক থেকে আমার মানে নিউমেরিক থাকবে বা ক্যাটাগরি থাকবে। ধরেন আপনার কাছে এরকম আছে যে 0 থেকে 9 পর্যন্ত একটা ক্যাটাগরি, আর 9 থেকে 18 পর্যন্ত একটা ক্যাটাগরি, তারপরে 18 থেকে 35 পর্যন্ত আরেকটা ক্যাটাগরি। পরবর্তীতে আপনার মনে হচ্ছে যে না, 0 থেকে 9, 9 থেকে 18 এরকম না রেখে আমি 0 থেকে 18 পর্যন্ত একটা করব, তখন আপনি কি করতে পারবেন? দুইটা ক্যাটাগরিকেই এখানে আপনি মার্জ করতে পারবেন। তো এটা হচ্ছে একটা উপায়, মানে এই জিনিসটা আমরা এখানে করতে পারি। আউটপুট ভেরিয়েবল কি, এখানে আমরা হচ্ছে এনকোডিং এ অলওয়েজ নিউমেরিক পাই, আর রিকোডিং এ আমরা নিউমেরিকও পাবো ক্যাটাগরিক্যালও পাবো। তো এই জিনিসটা কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের এখানকার কাজ। এর পরবর্তীতে এখন আমাদের আসবে হচ্ছে কম্পিউটিং নিউ ভেরিয়েবল। তো কম্পিউটিং নিউ ভেরিয়েবলস যাওয়ার আগে আমি আবার একটু ব্যাক করব। এখন পর্যন্ত যা পড়াইছি তার মধ্যে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা একটু করতে পারেন। জি আপু, বলেন। আচ্ছা ভাইয়া, তাহলে লেবেলিং আর যে এনকোডিং এর মধ্যে কি পার্থক্য? আচ্ছা আমি একটু বলি, লেভেলিং বিষয়টা হচ্ছে আপনার নিউমেরিক থেকে আপনি লেভেলিং করতে পারবেন। ধরেন আপনি প্রথমেই মেল ফিমেল লিখে মানে ডেটাটা ইনপুট না করে আপনি মেলের জন্য 1, ফিমেলের জন্য 2 এভাবে লিখে লিখে চলে গেছেন, এটা শেষ আপনার কাজ। এরপরে যখন আপনি বুঝাতে চাচ্ছেন 1 বলতে মেল, 2 বলতে ফিমেল, তখন আপনি লেবেলিং করবেন, ভ্যালুস দিবেন লেবেলিং এ। বাট আপনি ধরেন মেল ফিমেল লিখেই চলে গেছেন, এবার আপনি স্ট্রিং ভ্যালু আছে আপনার কাছে, শুধু মেল ফিমেল আছে, আপনার কাছে 1 2 বলে কিছু নাই। কিন্তু আপনাকে যখন ক্যালকুলেশন করতে হবে বা মানে কোনো হচ্ছে যোগ যোগ কিছু একটা করতে হবে, তখন দেখবেন যে আপনি তো আর মেলের সাথে 2 গুণ করে কোনো কিছু করতে পারবেন না। তো ওই টাইমটাতে আপনাকে আবার নিউমেরিকে কনভার্ট করতে হবে। দ্যাট মিনস স্ট্রিং থেকে যখন নিউমেরিকে আমি কনভার্ট করব তখন আমাকে এই যে এনকোডিং করতে হবে। বাট আমি যখন লেভেলিং করব সেটা হচ্ছে আমাকে, ধরেন আমার কাছে নিউমেরিক ডেটাটা আছে, আমি নিউমেরিক ডেটাটাকে জাস্ট লেভেল দিয়ে দিলাম যে এই নিউমেরিক ভ্যালুটা বলতে আমার এই জিনিসটা মিন করতেছে। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, আর কারোর যদি কোনো প্রশ্ন না থেকে থাকে, আমার মনে হচ্ছে এখনই ম্যাক্সিমাম পার্সন হচ্ছে উপস্থিত আছেন। আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিয়ে দিতেছি এখানে, আপনারা হচ্ছে কাইন্ডলি সেটা ফিল আপ করে ফেলবেন। যারা আছেন কাইন্ডলি সবাই ফিল আপ করে ফেলবেন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে উম, আপনাদের যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমার মনে হয় আমরা হচ্ছে পরবর্তী স্লাইড গুলোতে যেতে পারি। কম্পিউটিং নিউ ভেরিয়েবলস, দ্যাট মিনস ধরেন আপনার কাছে কিছু জিনিস ডেটা দেওয়া আছে, তো এখন আপনি ডেটাগুলোকে মডিফাই করে, ধরেন আপনার কাছে দুইটা ভেরিয়েবল আছে, আপনারা কি মানে কি বলে বিএমআই টার্মটার সাথে পরিচিত? আমাকে পরিচিত, বডি মাস ইনডেক্স। হ্যাঁ, বডি মাস ইন্ডেক্স। আপনারা যারা সোসিওলজির আছেন তারা সবাই হচ্ছে পরিচিত। আমি একটু বলি, বিএমআই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট যার মাধ্যমে হচ্ছে একটা মানুষের স্বাস্থ্যের কি অবস্থা সেটা আমরা হচ্ছে জাজ করি, যে উনি হচ্ছে আদর্শ মানে স্কেলে
উনি কতটুকু হচ্ছে নিজেকে মেনটেন করছে এই জিনিসটা আমরা হচ্ছে জানতে পারি। ঠিক আছে, আমি হচ্ছে নতুন একজন জয়েন করছি এই জন্য লিঙ্কটা আবার দিই। তো কথা হচ্ছে যে যদি এটা হয়, এখন বিএমআই ক্যালকুলেশনের জন্য আমাদের কি দরকার পড়ে? আমাদের দরকার পড়ে হচ্ছে, আমি যদি একটু দেখাই, বিএমআই ক্যালকুলেশনের জন্য আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে ওয়েট এন্ড হাইট। ধরেন আমি হচ্ছে কিছু ডেটা কালেকশনের সময় আমি মানুষের হচ্ছে ওয়েট নিছি আর হাইট নিছি। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি হচ্ছে ওই দুইটাকে মিলে একটা বিএমআই ক্যালকুলেট করে নিব আমি বিএমআই এর উপর। তাহলে দেখেন, আমি দুইটা ভেরিয়েবল থেকে ওইটাকে কনভার্ট করে নিয়ে নোট একটা ভেরিয়েবলে কনভার্ট করে নিতেছি। তাহলে আমার কি দুইটা ভেরিয়েবলের গ্যাঞ্জাম আর আমার কাছে থাকতেছে না। আমি দুইটা ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবলে নিয়ে আসে তখন কাজ করতেছি। এই কাজটাই আরেকভাবে আমি আপনাদেরকে হয়তো বলছিলাম, বাট আরেকবার বলি। সেটা হচ্ছে এরকম, ধরেন আমি হচ্ছে মানুষের ইনকাম নিয়ে কাজ করতে যাচ্ছি। তো ইনকাম নিয়ে কাজ করতে যাওয়ার সময় তখন দেখবেন যে হচ্ছে আপনি যদি কোনো একটা মানুষকে সরাসরি জিজ্ঞাসা করেন ভাই আপনার ইনকাম কত, তো দেখবেন যে উনি অনেক সময় ইনকাম ট্যাক্স এর ভয়ের জন্য হোক বা কোনো একটা নিজের মানে কোনো একটা কারণেই হোক, দেখবেন যে উনি অনেক সময় ইনকামটা বলতে চাইবে না। তো ইনকাম যদি বলতে না চায় তো আপনি কি এখন ইনকামের ডেটা না নিয়ে চলে আসবেন বা ভুল ডেটা নিয়ে চলে আসবেন? এই জিনিসটা তো অবভিয়াসলি ভুল কাজ। তখন আপনারা তখন আপনারা কি করতে পারেন, আপনাদের বিষয়টা একটু ঘোরায় পেঁচায় জিজ্ঞাসা করে ডেটাটা বের করে আনতে হবে। যেমন ধরেন আপনারা যদি তখন জিজ্ঞাসা করেন যে ভাই আপনার হচ্ছে মাসিক খরচ কেমন, তো দেখেন মাসিক খরচ ধরেন উনি বললো 20,000 টাকা। তারপরে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কি মানে এখান থেকে আবার কোনো সেভিংস করতে পারেন আপনার যা ইনকাম হয় তা থেকে। ধরেন উনি বলল হচ্ছে আমার সেভিংস হয় না। তারপরে ধরেন আপনি জিজ্ঞাসা করলেন তাহলে কিভাবে চলেন, বলেছে ভাই যা ইনকাম করি তাই দিয়ে চলি। তার মানে কি বুঝাইলো যে উনি হচ্ছে 20,000 টাকা খরচ করে দেখতেছে 20,000 টাকায় উনার ইনকাম। বাট উনি যদি বলতো যে আমি হচ্ছে 5,000 টাকা সেভিংস করি, তখন তার মানে কি বুঝাচ্ছে উনার 20,000 টাকা খরচ হয় পাশাপাশি 5,000 টাকা সেভিংস করে। দ্যাট মিনস তার মান্থলি ইনকাম হচ্ছে 25,000 টাকা। এটা হচ্ছে আপনি ঘুরায় পেঁচায় তাকে জিজ্ঞাসা করে উনার ইনকামটা বের করলেন। তো এখন আপনার টার্গেট হচ্ছে আপনার ইনকাম ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। তো ইনকাম বের করার জন্য আপনাকে কি করতে হবে, মান্থলি এক্সপেন্ডিচার প্লাস মান্থলি সেভিংস, এই দুটাকে আপনি যদি যোগ করে দিবেন তখন আপনি তার ইনকামটা পাই যাচ্ছেন। তো এরকম মানে দুইটা ভেরিয়েবল বা দুই বা তার বেশি ভেরিয়েবল থেকে আপনি যখন একটা ভেরিয়েবল কম্পিউট করবেন তখন সেটাকে আমরা বলি যে কম্পিউটিং ভেরিয়েবল। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি বিষয়টা? একটু কাইন্ডলি রেসপন্স করবেন প্লিজ। বুঝতে পারছি ভাই। যাই হোক, আমরা এটা কিভাবে করতে পারবো আমি এখন এই জিনিসটা আপনাদেরকে দেখাই। ট্রান্সফর্মে যাবো, দেন কম্পিউট ভেরিয়েবলসে যাবো, দেন হচ্ছে আমি যেভাবে টার্গেট করতেছি কিভাবে করতে পারবো। ওকে, আমি এই জিনিস ধরেন এখানে আমি বিভিন্ন রকম এক্সাম্পল দিচ্ছি, তো আমি এক্সাম্পল গুলো রেখেছি, আমি একটা হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল দেখাই দিই। ধরেন সাপোজ আমি চাচ্ছি এজ আছে, ধরেন আমি ইনকাম নিয়ে কাজ করতেছি, ধরেন কারো হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা ইনকাম, কারো 4,000 টাকা ইনকাম, কারো ধরেন 4,500 টাকা ইনকাম, কারো 4,500 টাকা ইনকাম, 5,000 টাকা ইনকাম, কারো 10,000 ইনকাম, 1,000 টাকা, কারো ধরেন হচ্ছে 6,000 টাকা ইনকাম। ধরেন এরকম এই কয়টা ইনকাম পাইলাম। এটা হচ্ছে ইনকাম না, এটা তার এক্সপেন্ডিচার। আবার ধরেন হচ্ছে তার সেভিংস হচ্ছে ধরেন 500 টাকা, কারো কারো হচ্ছে 0 টাকা, কারো 400 টাকা, কারো ধরেন 800 টাকা, কারো ধরেন 900 টাকা, 900 টাকা, 400 টাকা, এরপরে ধরেন হচ্ছে 100 টাকা। ধরেন এগুলো তাদের সেভিংস। এখন কথা হচ্ছে আমাকে তো দরকার কি, মানে এই দুইটার নামগুলো দিয়ে দিই আমার। নামগুলো হচ্ছে এরকম, এটা হচ্ছে আপনার এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার, আর এটা হচ্ছে সেভিংস। তো এখন আমার দরকার কি বের করতে হবে, আমাকে এখন ইনকামটা বের করতে হবে। তো আমি কি করতে হবে, আমাকে এক্সপেন্ডিচার আর সেভিংস এই দুটো আমাকে যোগ করে নিতে হবে, তাই না? তাহলে আমি যদি এটাকে এখন যোগ করতে চাই, যোগ করতে পারি কিভাবে, আমি যোগ করে আমার নতুন আরেকটা আমি ভেরিয়েবল ক্রিয়েট করবো, সেটাতে আমি দিয়ে দিব ধরে। তো যেটা করতে পারি, ট্রান্সফর্মে যাব, দেন কম্পিউট ভেরিয়েবল। আমি যদি আরেকবার দেখাই, আমি ট্রান্সফর্মে যাব, তারপরে কম্পিউট ভেরিয়েবলসে যাব। যাওয়ার পরে আমি যদি হচ্ছে এখানে অফি করি, দেন হচ্ছে এই যে এখানে আমার চলে আসলো আমি কোন ভেরিয়েবল থেকে কি করতে চাই এই জিনিসটা আমাকে দিতে হবে। আমার টার্গেট ভেরিয়েবল কি সেটাও আমাকে দিয়ে দিতে হবে। ধরেন আমি একটা নতুন নাম দিয়ে দিলাম,
যে আমি টার্গেট ভেরিয়েবল হচ্ছে আমার ইনকাম বের করবো, তো আমি ইনকাম লিখে দিলাম। এরপরে যেটা কাজ আমি কি করব, ইনকামের জন্য আমি এক্সপেন্ডিচারে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেটা আমি যে এই অ্যারো চিহ্নের মাধ্যমে এই পাশে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি একটা স্পেস দিব। আমি কি করতে চাই, সেভিংস এর সাথে যোগ করতে চাই, তাহলে আমি এখানে প্লাস সাইন দিব, তারপরে আবার একটা স্পেস দিব। দেওয়ার পরে এই সেভিংস কে নিয়ে গেলাম, আবার এরো চিহ্ন দিলাম, নিয়ে গেলাম। দেখেন আমি কি করলাম, ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এই জিনিসটা আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে হচ্ছে সেভিংস কে স্কোয়ার করতে পারবেন, রুট করতে পারবেন, বা সেভিংস এর সাথে 5 গুণ করে দিতে পারবেন। এটা আপনার ইচ্ছা, মানে আপনি যেটা করতে চাইবেন আপনি সেটাই করতে পারবেন। এই যে এখানে আপনার কিবোর্ড আছে, কিবোর্ডের মধ্যে সবকিছু আছে, বা এখানে আপনি কন্ডিশনও মানে হচ্ছে পাস করতে পারবেন। যাই হোক, তো আমি যদি এটা এখানে অফই করে দেই, তাহলে আমার দেখেন এই জিনিসটা চলে আসছে। এখন দেখেন আমার ইনকামটা চলে আসছে না এখানে। এটা হচ্ছে আমার একটা কম্পিউটিং এর সিস্টেম, যে আমি দুইটা ভেরিয়েবল বা দুই বা তার বেশি ভেরিয়েবলকে মানে হচ্ছে কম্পিউট করে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এটাই হচ্ছে আমার ইনকামের কাজ। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা ইনকাম করতে পারি, ইনকাম ক্যালকুলেশন করতে পারি, নতুন একটা ভেরিয়েবল কম্পিউট করতে পারি মূলত। তো এটা হচ্ছে আমার কম্পিউটিং এর কাজ। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমাকে একটু রেসপন্স করেন প্লিজ। জি, বুঝতে পেরেছি। জি ভাই। আচ্ছা, এরপরে থাকে হচ্ছে আমাদের মিসিং ডাটা নিয়ে। আমি মিসিং ডাটা নিয়ে প্রথমে একটু ব্রিফ করি। মূলত মিসিং ডাটা কি, আমাদের মিসিং ডাটার উপরে আরো ক্লাস থাকবে, সমস্যা নেই। আজকে হচ্ছে মিসিং ডাটার একটু পরিচিতিমূলক ক্লাস থাকবে, প্লাস কি করতে পারি এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা দেবো। নর্মালি আমাদের ধরেন আমার কাছে আমি হচ্ছে একটা জায়গায় ডেটা কালেক্ট করতে গেছি। তো ডেটা কালেক্ট করতে গিয়ে দেখবেন যে অনেক সময় আপনি অনেক ডেটা পাচ্ছেন না। তো ওই সময় ওই ডেটাটাকে আপনি কি করবেন, ওই ওই মানুষটা ডেটাই নিবেন না, এরকম তো না। আপনি ধরেন কোন একটা ডেটা পাইতেছেন না, ওই ডেটাটা ফাঁকা রাখবেন। যেমন ধরেন আপনি হচ্ছে কোন একটা বয়স্ক মহিলাকে বয়স জিজ্ঞাসা করছেন, তো উনি হচ্ছে বয়সটা জানে না উনার। তো কি হবে তখন, তার মানে ওই জিনিসটা আপনি শুধু উনার বয়সটা পাচ্ছেন, আবার বাকি ইনফরমেশন তো পাচ্ছেন, বাকি ইনফরমেশন গুলো নিয়ে চলে আসবেন। আবার ধরেন এরকম হয়েছে যে আপনি একটা কোনো মহিলাকে উনার স্বামীর নাম জিজ্ঞাসা করছেন, বাট দেখবেন যে গ্রামাঞ্চলে অনেক মহিলাই তার স্বামীর নাম মুখে নিতে চান। তো ওই সময় আপনি ওনার স্বামীর নামটা পাইতেছেন না, তার মানে ওই ডেটাটা আপনার মিসিং থাকতেছে, বাকি ডেটাগুলো কিন্তু আপনি পাচ্ছেন। তো এই যে আপনি হচ্ছে কিছু ডেটা মিসিং থাকতেছে, ধরেন আপনি হচ্ছে 1 মিলিয়ন ডেটা কালেক্ট করছেন, 10 লাখ। এখন 1 মিলিয়ন ডেটার মধ্যে আপনার 500 ডেটা মিসিং। তো এই 500 ডেটা কি খুব বেশি ইফেক্ট ফেলতেছে এখানে? 1 মিলিয়ন ডেটা মানে কিন্তু অনেক ডেটা, এত ডেটার মধ্যে 500 ডেটা কোনো যায় আসে না আমার যদি মিসিং হয়। ঠিক আছে, বাট ধরেন আপনি মাত্র 50টা ডেটা কালেক্ট করছেন, তার মধ্যে 20টা মিসিং, তাহলে কি এটা অনেক বেশি ইফেক্ট ফেলতেছে না, যে 50টার মধ্যে 20টাই মিসিং? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? জি হ্যালো? ভাই। হ্যাঁ, তো এই যে মিসিং এর বিষয়টা চলে আসতেছে। তো এই মিসিংটার ক্ষেত্রে যখন দেখবেন আমার হচ্ছে 1 লাখ 1 মিলিয়ন ডেটার মধ্যে 500টা মাত্র মিসিং, তো আমি চাইলে ওই 500 ডেটাকে রিমুভ করে দিব। আমার দরকার নেই ওদের ডেটা, কারণ আমার কাছে তারপরে অনেক ডেটা থাকবে। বাট আমার কাছে যখন মাত্র 50টা ডেটা, তার মধ্যে 20টাই মিসিং, তখন আমি চাইলেও তাদেরকে রিমুভ করে দিতে পারি না, কারণ রিমুভ করে দিলে আমার হাতে মাত্র আর 30টা ডেটা থাকবে। তো এই জিনিসটা আমার জন্য সমস্যা। তখন আমি কি করতে পারি, আমি এগুলোকে রিপ্লেস করতে পারি। তার মানে আমার দুইটা সিস্টেম, আমার কাছে যখন অনেক ডেটা, মানে এটা আমাকে ডিসিশন নিতে হবে। আমার কাছে যখন অনেক ডেটা তখন আমি চাইলে হচ্ছে রিমুভ করে দিতে পারবো, অথবা আমার কাছে যখন কম ডেটা তখন আমি রিমুভ না করে আমাকে এটাকে রিপ্লেস করার চেষ্টা করতে হবে। তো আমরা এখানে প্রথমে হচ্ছে মিসিং ডাটার সাথে আমি পরিচয় করাইছি। এসপিএসএস এ দুই রকম মিসিং ডাটা থাকে, একটা হচ্ছে সিস্টেম মিসিং। দ্যাট মিনস ধরেন আপনি ডেটাটা দেন নাই, মানে আপনি ডেটাটা ইনপুট করার সময় ভুল করে একটা ডেটা মিসিং করে চলে গেছেন, মানে ইনপুট করতে ভুলে গেছেন, এটা হচ্ছে সিস্টেম মিসিং। আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড মিসিং। দ্যাট মিনস আপনি ডেটা কালেক্ট করতে গেছেন, তখন আপনি ডেটাটা পান নাই, ওই ডেটাটাকে আপনি এসপিএসএস কে বুঝাতে চাচ্ছেন যে এটা আমার মিসিং ডেটা। ওই টাইমে আপনি ধরেন কোন একটা কিছু দিয়ে বুঝাচ্ছেন তাকে যে এটা আমার হচ্ছে আমি ডেটাটা কালেক্ট করতে পারি নাই। আর সিস্টেম মিসিং বলতে কি বুঝালাম, যেটা আপনি টাইপ করতে যায় ভুল করে টাইপ করেন নাই, এটা হচ্ছে সিস্টেম মিসিং। তো এইরকম দুইটা ডেটার মধ্যে আমরা নিয়ে কাজ করে থাকি। তো এরপরে যেটা আছে, কিভাবে কি করতে পারি, কিভাবে আমরা মিসিং আছে কিনা এটা কাউন্ট করতে পারি। এই যে অ্যানালাইজে যাব, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড ফ্রিকোয়েন্সি, আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই জিনিসটা। ধরেন এই যে এক্সপেন্ডিচারে কিন্তু মিসিং আছে, আপনারা দেখ নোটিস করছেন কিনা জানি না। এই যে এই কয়টা জিনিস কিন্তু মিসিং। তো আমি এখন এই জিনিসটা বের করতে চাচ্ছি। তো আমি যাব অ্যানালাইজে যাওয়ার পরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এরপরে যাব আমি ফ্রিকোয়েন্সি। আমি যদি একটু আবার বলি, আমি যাব অ্যানালাইজ, দেন যাব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন যাব ফ্রিকোয়েন্সি। আমি ফ্রিকোয়েন্সি যাওয়ার পরে আমি কোন ভেরিয়েবলকে চেক করতে চাচ্ছিলাম, ধরেন আমি ইনকাম ভেরিয়েবলটাকে চেক করতে চাচ্ছি।
তো ইনকামেরটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এরোতে ক্লিক করলে এখানে চলে আসছে। এরপর আমি যদি এখানে ওকে দেই তাহলে দেখবেন যে এখানে আমার একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল চলে আসছে। আমি যদি টেবিলটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন এখানে মিসিং আছে, সিস্টেম মিসিং আছে কয়টা, 8টা ডাটা আছে সিস্টেম মিসিং। কারণ আমি 8টা ডাটা ইনপুটই করি নাই, তার মানে এই 8টা ডাটা হচ্ছে আমার সিস্টেম মিসিং। ঠিক আছে, এগুলো হচ্ছে এইভাবে আমি এইখান থেকে আমি জানতে পারবো মূলত আমার কাছে কয়টা মিসিং আছে। কয়টার মধ্যে কয়টা মিসিং, দেখেন 15টার মধ্যে 8টাই আমার মিসিং টোটাল, আর 7টাতে আমার ভ্যালু আছে। তো এইভাবে হচ্ছে আমি এখান থেকে চেক করতে পারবো আমার কাছে কয়টা মিসিং আছে। তো মিসিং যেগুলো নাই এগুলাকে আমি রিমুভ করে দিতে পারবো। রিমুভ করে দেওয়ার জন্য ধরেন আমি এগুলো রিমুভ করে দিতে যাচ্ছি, রিমুভ করে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে ডেটাতে, ডেটাতে যাওয়ার পরে যেতে হবে সিলেক্ট কেসেস। আমি আবার একটু বলি, আমাকে যেতে হবে ডেটাতে, ডেটা থেকে একদম নিচের দিকে সিলেক্ট কেসেস নামে একটা অপশন থাকবে, এখানে ওকে করবেন। করার পরে এই যে এখানে অনেক রকম জিনিস চলে আসবে। এখানে আপনাকে দেখতে হবে ইফ কন্ডিশন স্যাটিসফাইড, দ্যাট মিন্স আপনি বলতে পারেন যে আপনার যে আপনি যে কন্ডিশনটা দিবেন, কন্ডিশনটা স্যাটিসফাই করলে আপনি সেটাকে আপনি নিবেন, না হলে নিবেন না। তাহলে কি হইতে পারে, এখানে আপনাকে ইফ এর মধ্যে যাবেন, এখানে আপনাকে কন্ডিশনটা দেওয়ার লাগবে। যাই হোক, কন্ডিশনটা দেওয়ার আগে আমি একটু আপনাদেরকে আরেকটু নিয়ে যাই ভিতরে। আমি জাস্ট এখন পর্যন্ত আপনাদেরকে চেক করাইছি হচ্ছে কয়টা ডেটা মানে আমার আপনার কাছে মিসিং আছে, এই জিনিসটা আপনি চেক করতে শিখছেন। ওকে, মিসিং ডাটাকে এখানে আপনি রিপ্লেস করার একটা সিস্টেম আমি দেখা রাখছি, ওটা নিয়ে প্যারা নেই। তারপরে হচ্ছে এখানে আপনাকে মিসিং গুলাকে স্পেসিফাই করে দিতে পারেন, ইউজার ডিফাইন গুলাকে বিভিন্ন ভাবে। আচ্ছা, হ্যান্ডলিং করা শিখতেছেন, সেটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মিসিং ডাটাটাকে এখান থেকে আমরা বাদ দিয়ে দিয়ে চেক করবো। জাস্ট সেটা হতে পারে এরকম যে ধরেন আমি ইনকামটাতে চাচ্ছি উম, ও আচ্ছা, এরকম না, এটা আসলে এখানে দেখাই। ধরেন এখানে আমার যেটা আমি কন্ডিশন দিচ্ছি সেই কন্ডিশনটা মিসিং নাই, এরকম করে দেখাইছি। এখানে ক্লোজ দেখাইছি, ক্লোজ মানে হচ্ছে আমার এখানে কোনোটাই সিলেক্ট হয়নি, আমি জাস্ট এখানে কন্ডিশনটা দিলে আমার এগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে। যাই হোক, আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে এখানে একটা অপশন দেখতে পাবেন আপনারা, সেটা হচ্ছে যে মিসিং ডাটা নিয়ে একটা অপশন আছে, এই যে রিপ্লেস মিসিং ভ্যালু। আপনারা চাইলে এখানে মিসিং ভ্যালুটাকে রিপ্লেস করে দিতে পারেন। কিভাবে রিপ্লেস করবেন সেটা হচ্ছে আপনাদের উপরে মূলত ডিপেন্ড করতেছে, আপনারা চাইলে রিপ্লেস করে দিতে পারেন। আমি রিপ্লেসের কিছু কনসেপ্ট দিই আপনাদেরকে। ধরেন আমরা রিপ্লেস করতে চাচ্ছি, রিপ্লেস করার জন্য আমাদেরকে কিছু প্রসিডিউর ফলো করতে হয়। সেরকম হইতে পারে যেটা আমরা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি আছে কিছু ডেটা, দেখবেন যে আপনি যখন হচ্ছে ডেটা কালেক্ট করতেছেন সেই ডেটাগুলোর মধ্যে দেখবেন যে একটা জিনিস বারবার রিপিট হওয়ার কিছু চান্স থাকে। যেমন ধরেন আপনারা যদি চিন্তা করেন যে হচ্ছে আপনারা এখানে এসপিএস এর উপর একটা পরীক্ষা দিতেছেন, পরীক্ষা দিলে দেখবেন যে নির্দিষ্ট একটা মার্ক আপনাদের অনেকজনই পাচ্ছেন, বাট খুব বেশি জন পাচ্ছেন না, খুব কমও খুব বেশি জন পাচ্ছেন না, বাট নির্দিষ্ট একটা অ্যাভারেজ মার্ক সেটা সবাই পাচ্ছেন প্রায়। তো এই যে একটা মার্ক, নির্দিষ্ট একটা মার্কের দিকে সবার যাওয়ার যে টেন্ডেন্সি, এটাই মূলত হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি। এটাকে আমরা তিন ভাবে ক্যালকুলেট করি, একটা হচ্ছে মিন, একটা হচ্ছে মিডিয়ান, একটা হচ্ছে মড। মিনটা মূলত হচ্ছে এভারেজ, যেটা আমরা ক্যালকুলেশন করা শিখি। এরপর হচ্ছে মিডিয়ান, হচ্ছে কি পুরো ডেটা সেটে যতগুলো ডেটা আছে ডেটাগুলোর মধ্যে মাঝের ডেটাটা হচ্ছে মিডিয়ান। মিন কিন্তু মাঝের ডেটা না, মিন হচ্ছে সাম করব, টোটাল করার পরে আমরা টোটাল যতগুলো ডেটাকে সাম করছি ওটা দিয়ে ভাগ করে দিব, এটা হচ্ছে মিন। বাট মিডিয়ান হচ্ছে ডেটাগুলোর মধ্যে যেটা সাম সেটা। তো এইভাবে হচ্ছে আমরা এটাকে করতে পারি। এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে মোড। মোড হচ্ছে ডেটাগুলোর মধ্যে কোন ডেটাটা সবচেয়ে বেশি বার রিপিট হচ্ছে, সেটা হচ্ছে মোড। এগুলা দিয়ে আমরা এখানে আমি চেঞ্জ করতে পারি, যে এখানে আমরা বিভিন্ন অপশন দিয়ে রাখছি। এরপরে যেটা ছিল অ্যাডভান্স চেকিং এর মধ্যে কিছু ছিল হচ্ছে আমরা রিগ্রেশন বা মাল্টিপল ইম্পুটেশনের মধ্যে একটু বুঝাই। রিগ্রেশনটা হচ্ছে আমি কিছু ক্যালকুলেশন করে বের করে আনতেছি যে এখানে এটা হইতে পারে, এস্টিমেট করতেছি, আমি কোনো কিছু প্রেডিক্ট করতেছি। ধরেন আমি যদি এরকম কিছু বলি, একটা নর্মাল এক্সাম্পল দিই একটা ব্যাংকের রেসপেক্টে। ধরেন আপনারা ব্যাংকে লোন দেওয়ার বিষয়টা দেখছেন, তো ব্যাংকে লোন দেওয়ার ক্ষেত্রে কি হয় যে নর্মালি কি করি আমরা, যে ধরেন ব্যাংকে লোন দেওয়ার ক্ষেত্রে ওনার কাছে প্রিভিয়াস যে ডেটাটা আছে একটা মানুষের কন্ডিশনের যাচাই করে উনি বলে দিবে যে ইনাকে লোন দেওয়াটা ঠিক হবে নাকি দিবে না। যেহেতু বাংলাদেশের সিস্টেম করাপ্টেড, যে দেখা যায় যে
যে যার পরিচিত আছে বা যার এরকম কোনো লিঙ্ক আছে সে লোন পাওয়া যায়, সবাই পায় না। তো ধরেন নর্মালি যদি ফেয়ার হতো তাহলে কি হতো, দেখতো যে আপনার কন্ডিশনটা কি অবস্থায় আছে। যখন দেখবে যে আপনার কন্ডিশন ভালো, আপনি লোনটা পরিশোধ করার মতো অবস্থায় থাকেন, তখনই আপনাকে লোন দিবে। যদি দেখে যে লোন কন্ডিশন পরিশোধ করার মতো অবস্থায় নাই, তখন আপনাকে লোনটা দিবে না। তো এই যে এই জিনিসটা সে প্রিভিয়াস ডেটা দেখে শিখলো। এরপরে ধরেন আমি গেলাম ওই ব্যাংকে, আমি যাওয়ার পরে তখন ব্যাংক দেখবেন জাজ করবে আমাকে তার প্রিভিয়াস ডেটা দিয়ে, যে একে লোনটা দেওয়া ঠিক হবে নাকি হবে না। যখন সে জাজ করে পাইলো যে না, একে লোনটা দেওয়া ঠিক হবে না, এর অবস্থা ভালো না, তখন দেখবেন যে সে বলবে যে না, আপনাকে আমি লোন দিব না। এই যে না বললো, তার মানে সে প্রেডিক্ট করলো আমাকে নিয়ে। এই যে প্রেডিক্ট করার পরে এই যে ডেটাটা পাইলাম, এই ডেটাটা চাইলে ধরেন আমার ডেটাটা মিসিং ছিল, ওই ডেটার জায়গায় এই জিনিসটা আমি রিপ্লেস করে দিতে পারবো। এগুলা হচ্ছে এটা যদিও লজিস্টিক রিগ্রেশন, বাট এই ধরনের আছে যে প্রেডিক্ট করে সেই জিনিসটা আমরা এখানে মানে মিসিং ভ্যালুর জায়গায় দিয়ে দিতে পারবো নর্মালি। এটা হচ্ছে এখানকার একটা কাজ। যদিও আমাদের মিসিং ডাটা নিয়ে আরো কাজ আছে, মানে আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্ট গুলো দিয়ে দিচ্ছি মিসিং ডাটা নিয়ে মূলত। কারণ মিসিং ডাটার কনসেপ্ট আমি যেদিনই দিব সেদিনই যদি সবকিছুতে যাই, দেখা যাবে যে এলোমেলো হওয়ার চান্স থাকে। তো আজকে মূলত আমরা যেটা ট্রাই করছি সেটা হচ্ছে রিকোড আর এনকোড এর মধ্যে পার্থক্য দেখাইছি, প্লাস কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখাইছি। নতুন একটা ভেরিয়েবল কিভাবে হচ্ছে কম্পিউট করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইছি। তারপরে দেখাইছি মিসিং ডাটা থাকলে সেটাকে আমরা কিভাবে কি করতে পারি। একবার হচ্ছে আমরা রিমুভ করে দিতে পারি, আরেকবার হচ্ছে আমরা রিপ্লেস করতে পারি। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পড়াশোনার মধ্যে। এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে যে আপনাদের মধ্যে কি কি প্রশ্ন আছে এইটুকু টপিকের মধ্যে, আপনারা কাইন্ডলি একটু বলতে পারেন আমাকে। আপনাদের কি কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আপনারা প্রত্যেকদিনই প্রায় নিশ্চুপ থাকেন সবাই। আমি কাইন্ডলি একটু রিকোয়েস্ট করবো, আপনারা যদি একটু ওই জিনিসগুলো প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে অবশ্যই সমস্যা অ্যারাইজ করবে। কারণ এমন না যে আমি দেখাই দিলাম আপনারা সবাই সবকিছু পারতেছেন, এমনটা হওয়ার কথা না। যদি আপনারা সবাই এক্সপার্টও হন তাও হওয়ার কথা না। কারণ দেখা যায় যে বিভিন্ন টাইমে এক এক সময় এক এক রকম মানে প্রবলেম ফেস করে সমস্যা হওয়ার কথা থাকে। তো আমার মনে হয় আপনাদের একটু রেসপেক্ট করা উচিত। ভাইয়া প্রথম দিকে যেটা করালেন যে রিকোডিং এনকোডিং, ওটা সেম ভেরিয়েবলের মধ্যে যদি করেন, ওইটা যদি একটু দেখাই দিতেন ভালো হতো। আচ্ছা, যদি হচ্ছে ধরেন যদি আমি সেম ভেরিয়েবল উপরে করি, দাঁড়ান একটু, আমি তো সবগুলো ডেটা সেটকে নিয়ে কাজ করবো। ওকে, ওকে, ধরেন আমি এজটাকে ওইটার উপরেই কাজ করতে চাচ্ছি। ধরেন এই যে এজ ক্যাটাগরি যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে এজটার উপরে কাজ করতে চাচ্ছি। তো তাহলে আমাকে যেতে হবে ট্রান্সফর্ম, এরপরে রেকর্ড ইনটু সেম ভেরিয়েবল। আমি একটু আগে ডিফারেন্ট ভেরিয়েবলস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যেন আমার ডেটাটা নষ্ট না হয়। ধরেন আমি সেম ভেরিয়েবলস দিয়ে কাজ করতে চাচ্ছি, এবার যাবো আমি ট্রান্সফর্ম, তারপরে রেকর্ড ইনটু সেম ভেরিয়েবল। এরপর যদি আমি এখানে ক্লিক করি, দেখবেন যে এখানে আমি কোন ভেরিয়েবলটাই করতে চাচ্ছি, এজ কে। তাহলে আমি এজটা সিলেক্ট করলাম, তারপর অ্যারো চিহ্নতে দিলাম, দেন চলে আসলো। এরপরে আমাকে ওল্ড এন্ড নিউ ভ্যালু, এখানে আসার পরে আমি যদি রেঞ্জটা দেই, আমি চাচ্ছি 1 থেকে 4 পর্যন্ত যে ডেটাগুলো আছে এগুলোকে আমি 1 দিয়ে রিপ্লেস করব। তাহলে আমি এখানে এড করে দেব। তারপরে চাচ্ছি 5 থেকে 9 পর্যন্ত যে ডেটাগুলো আছে এগুলাকে আমি 2 দিয়ে রিপ্লেস করব, এড করে দেব। এরপরে আমি যদি কন্টিনিউ করি, তারপরে যদি আমি ওকে করি, তাহলে আমার এটা কাজ হয়ে গেছে। কি হয়েছে দেখেন, 1 আর 2 দিয়ে রিপ্লেস হয়ে গেছে, এখানে কিন্তু আর অন্য কিছু নাই। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে? আমরা কিন্তু আজকে ডেটা ম্যানিপুলেশনের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক মোটামুটি কভার করছি। আপনারা এই জিনিসটা যে কতটা ইফেক্ট, যখন আপনারা প্র্যাকটিক্যাল রিয়েল লাইফের কাজ বা প্রজেক্টের কিছু দেখাবো তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই জিনিসটা আসলে কতটা ইম্পর্টেন্ট ছিল। তো আশা করবো এই জিনিসটা আপনারা খুব ভালো মতো শিখবেন। প্লাস প্র্যাকটিস ডাটা অনেকগুলোই পাবেন, অনেক ডাটা থাকবে। তো ডেটাগুলোকে একটু নিয়ে নিজের মতো করে কাজ করতে প্র্যাকটিস করবেন। আপনাদের এক সপ্তাহ সময় থাকবে। আপনাদেরকে এখনই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না, কারণ এই টপিকটা এখনো শেষ হয় নাই। ডেটা নিয়ে এই যে ক্লিনিং এর যখন পোর্শনটা শেষ হবে তখন আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব ডেটা ক্লিনিং এর উপরে। কারণ দেখা গেছে যে এখন পর্যন্ত যতটুকু শিখেছি এটা আসলে অ্যাসাইনমেন্ট দেওয়ার মতো না। তো আমি চেষ্টা করব আগামী সপ্তাহে এই টপিকটা শেষ করে একটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে। ঠিক আছে? তো আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমার মনে হয় আমরা শেষ করতে পারি। অথবা আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে আমরা কিভাবে ক্লাসগুলোকে আরো বেটার করতে পারি, সেটাও আমাকে জানাতে পারেন।